বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি চতুর্থ বর্ষ, পাশাপাশি যে অর্থনীতি তৃতীয় বর্ষ, এই দুইটা বর্ষের জন্য এটি কাজে লাগবে, এমনকি মাস্টার্সের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে আজকের মানি ব্যাংকিং এবং ফাইন্যান্সের চতুর্থ ক্লাস। আমরা তৃতীয় ক্লাসে অর্থের চাহিদা নিয়ে আলোচনা করেছি। আমি তৃতীয় ক্লাসে বলেছিলাম যে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে অর্থের চাহিদা, অথবা কেইন্সের অর্থের চাহিদা, অথবা কেইন্সের নগদ পছন্দ তত্ত্ব বা তারল্য পছন্দ তত্ত্ব, অথবা কেইন্সের সুদ তত্ত্ব। সব কিছুই আলোচনাটা কভার করবে। তা আমরা 3 নম্বর ক্লাসে যে অর্থের লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা আলোচনা করেছি। আজকে আমি অর্থের ফটকা কারবারমূলক চাহিদা যেটা আলোচনা করব। আমরা বলেছি অর্থের চাহিদা 3 নাম্বারটা ছিল স্পেকুলেটিভ মোটিভ, অর্থাৎ যে ফটকা উদ্দেশ্য বা অনুমানকৃত উদ্দেশ্য, এবং এই স্পেকুলেটিভ মোটিভ থেকে যে অর্থের চাহিদাটা আসে সেটাকে আমরা বলি স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, ফটকা কারবারজনিত অর্থের চাহিদা। এটা আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করব। কারণ এই ফটকা কারবারজনিত চাহিদা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে ভাষা ধারণা, কোনো স্পষ্ট ধারণা নেই। এটা সম্পর্কে যদি আমরা একটা স্পষ্ট ধারণা যদি পাই, তাহলে লিকুইডিটি ট্র্যাপ, তারল ফ্লো ফাঁদ বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং সোজা কথা যে কেইন্সের যে তত্ত্ব যেটা, সেটা অনেকটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আসি, আমরা আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই স্পেকুলেটিভ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অনুমানকৃত। ঠিক আছে, এইটার যে নাউনটা হচ্ছে স্পেকুলেশন। মানে কি? স্পেকুলেশন হচ্ছে কল্পনা, ঠিক আছে, বা অনুমান। আর এই স্পেকুলেশন থেকে আমরা বলি স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, অনুমানকৃত অর্থের চাহিদা। তা আসলে বাংলায় অনুমানকৃত অর্থের চাহিদা এই শব্দটি ব্যবহৃত হয় না, হয় ফটকা কারবারজনিত অর্থের চাহিদা। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ফটকা কারবারটা কি। ফটকা কারবারটা হচ্ছে এই যে আমরা দেখছি যে পেঁয়াজের দামটা বাড়ছে, সামনে আরো বাড়বে। এইটার উপর ভিত্তি করে যে একজন লোক সে চিন্তা করলো যে আমি এখন একটু পেঁয়াজের দামটা কম আছে, আমি 1 লক্ষ টাকার পেঁয়াজ ক্রয় করে ফেলি। কত লক্ষ টাকার? 1 লক্ষ টাকার পেঁয়াজ আমি ক্রয় করে ফেলি, এবং 1 মাসের ভিতরে এই পেঁয়াজটা 2 লক্ষ টাকায় চলে যাবে। অর্থাৎ সে কি অনুমান করছে? 1 মাসের ভিতরে পেঁয়াজটা কত লক্ষ টাকায় চলে যাবে? 2 লক্ষ টাকায় চলে যাবে। ঠিক আছে, 2 লক্ষ টাকায় চলে যাবে। এই জন্য সে বর্তমানে 1 লক্ষ টাকার পেঁয়াজ ক্রয় করেছে। তার অনুমান 1 মাস পর বা 15 দিন পরে এটা 2 লক্ষ টাকায় চলে যাবে, 1 লক্ষ টাকা তার কি হবে? লাভ হবে। এই যে কারবারটা, এই কারবারে তার কিছু স্পেকুলেশন আছে, কিছু তার কল্পনা আছে, অনুমান আছে যে 15 দিন পর, 1 মাস পর দাম আরো বাড়বে। অতএব আমি যে এখন কি করি, যে পেঁয়াজটা ক্রয় করে স্টক করে রাখি। এই ধরনের কারবারকে বলা হয় অনুমানকৃত কারবার, এবং প্রচলিত বাংলা অর্থ হচ্ছে ফটকা কারবার। এখন আরেকটু ব্যাখ্যায় যাই। আমরা দেখি যে আমরা শেয়ার ক্রয় করি। মনে করো যে একজন ব্যক্তি উনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর সে সরকারের কাছ থেকে কিছু টাকা পেল। এই টাকা দিয়ে সে বন্ড কিনতে পারে অথবা শেয়ার কিনতে পারে। হ্যাঁ, মনে করো যদি সে বন্ড কিনে, বন্ডটাকে বলা হয় ঋণপত্র, ঠিক আছে, আর শেয়ারটাকে বলা হয় কি? বন্ড আর শেয়ারের ভিতরে
পার্থক্য আছে। বন্ডটা হচ্ছে ঋণপত্র, আর শেয়ারটা হচ্ছে যে কোম্পানির একটা অংশের মালিক। কোম্পানির একটা অংশের মালিক। শেয়ার কেনা মানে কি, আমি কোম্পানির একটা অংশের মালিক হয়ে গেলাম। ধরো একটা কোম্পানির মোট মূলধন হচ্ছে 1,00,000 টাকা, আমি কি করলাম, তার 5,000 টাকার শেয়ার কি করলাম, ক্রয় করলাম। এর মানে আমি কোম্পানির 5% মালিক। ঠিক আছে। এখন বন্ড হলে যে একটা নির্দিষ্ট সময় শেষে যে আমি যার বন্ড ক্রয় করি, যার কাছ থেকে বন্ড ক্রয় করি, সে আমাকে কি করবে, সুদ দেবে। অর্থাৎ আমি যদি সরকারের কাছ থেকে যদি বন্ড ক্রয় করি, অথবা আমি যদি কোনো কোম্পানির বন্ড যদি ক্রয় করি, একটা নির্দিষ্ট সময় শেষে সে আমাকে কি করবে, সুদ দেবে। আর আমি যদি শেয়ার ক্রয় করি, তাহলে একটা নির্দিষ্ট সময় শেষে আমি কি পাবো এটা নিশ্চিত না। একটা নির্দিষ্ট সময় শেষে আমি হয়তো 10% মুনাফা পেতে পারি, আমি হয়তো 12% মুনাফা পেতে পারি, আবার কি হতে পারে, ক্ষতি হতে পারে। অর্থাৎ শেয়ারটা কোম্পানির লাভ এবং লসের সাথে কি রিলেটেড। এখন মনে করো যে একজন ব্যক্তি সে রিটায়ারমেন্টে গেল, রিটায়ারমেন্টে যাওয়ার পর সরকারের কাছ থেকে গ্র্যাচুইটি হিসাবে কিছু টাকা পেল। এই টাকা দিয়ে সে একটা প্রাইমারি বন্ড বা শেয়ার সে ক্রয় করলো। হতে পারে সে 10,00,000 টাকার একটা বন্ড ক্রয় করলো, বা 10,00,000 টাকার একটা শেয়ার কি করলো, ক্রয় করলো। এই ক্রয় করার উদ্দেশ্যটা কি? এই ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে সে এই বন্ড বা শেয়ারটা সে তার নিজের কাছে রেখে দেবে, এটা সে অন্যর কাছে সে ট্রান্সফার কি করবে না, এবং এইটার থেকে সে প্রতি বছর যে সুদ, বন্ডের সাথে সুদ, শেয়ারের সাথে মুনাফা, যে সুদ বা মুনাফাটা পাবে সেটা সে গ্রহণ করবে, এবং তার সংসারের ব্যয়ভার কি করবে, সে বহন করবে। এইটি হচ্ছে তার কি উদ্দেশ্য। হ্যাঁ, যদি ওই লোকটা কোনো কারণে বিপদে পড়ে, তাহলে হয়তো এই শেয়ার বা বন্ড তাকে অন্যের কাছে কি হতে পারে, বিক্রি করা করতে পারে। কিন্তু সে কিন্তু বন্ড বা শেয়ার বিক্রির উদ্দেশ্যে, অন্যের কাছে বিক্রির উদ্দেশ্যে সে এই প্রাইমারি বন্ড বা শেয়ার সে ক্রয় করে নাই। সে এটা ক্রয় করেছে কিসের জন্য, যে এটার থেকে বছর শেষে যে সুদ পাবে অথবা মুনাফা পাবে, সেটা দিয়ে তার সংসারের ব্যয়ভার বহনের জন্য। এই যে ব্যক্তিটা যে বন্ড বা শেয়ার যে ক্রয় করলো, এটাকে কিন্তু ফটকা কারবার বলে না, এটাকে ফটকা কারবার বলে না। কিন্তু আরেকজন ব্যক্তি মনে করো সে কি করলো, সে এই উদ্দেশ্য নিয়ে বন্ড এবং শেয়ার ক্রয় করছে যে ভবিষ্যতে এটা কি করবে, বিক্রি করে দেবে, সুযোগ পেলে এটা কি করবে, এটা বিক্রি করে দেবে, এবং একটু অতিরিক্ত কি করবে, লাভ করবে। এটাকে কিন্তু ফটকা কারবার বলে। অর্থাৎ সে কি করেছে, যে এই 10,00,000 টাকার বন্ডটা ক্রয় করেছে, এই বন্ডটা যতদিন তার হাতে থাকবে ততদিন পর্যন্ত সে ইন্টারেস্ট পাবে। দেখা গেল যে 6 মাস পরে সে এই বন্ডটা 11,00,000 টাকা দিয়ে কি করলো, বিক্রি করলো, তার মূলধনী লাভ হলো কত, 1,00,000 টাকা। এক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু এই বন্ডটা ক্রয় করেছে কিসের জন্য, নিজের কাছে ধরে রাখার জন্য না, সুযোগ বুঝে সেটা 11,00,000 টাকা দিয়ে কি করবে, বিক্রি করে মূলধনী লাভ করবে। এই ধরনের কারবার যারা করে তাদেরকে বলা হয় ফটকা কারবারি, আর কারবারটাকে বলা হয় কি, ফটকা কারবার। এবং এখানে কিন্তু সম্পূর্ণরূপে যে স্পেকুলেশন রয়েছে, কল্পনা রয়েছে, অনুমান রয়েছে। অনুমানটা কি? অনুমানটা হচ্ছে এই ব্যক্তি মনে করছে যে এই 10,00,000 টাকার বন্ডটা যে 6 মাস পরে এটা কি হয়ে যেতে পারে, এটা 11,00,000 টাকা হয়ে যেতে পারে। সে এই অনুমানটা করছে। এই জন্য সে এটা কি করলো, যে এই 10,00,000 টাকার বন্ডটা 11,00,000 টাকা দিয়ে কি করছে, ক্রয় করে নিয়েছে। আবার আসো যে এই বন্ডটার মালিক যে ছিল, যে উনিও যে মালিক ছিল, সে চিন্তা করেছে যে এই বন্ডটা যে 6 মাস পরে এইটা কিন্তু 10,00,000 টাকা হতে কমে যেতে পারে। অর্থাৎ 6 মাস পরে এটার মূল্য 9,50,000 টাকায় চলে আসবে, তাহলে আমার লস হয়ে যাবে। এটা হচ্ছে তার স্পেকুলেশন। ঠিক আছে। অতএব সে কি করেছে, এটা 10,00,000 টাকায় বিক্রি করে দিয়েছে। এর মানে কি, এক একজন ব্যক্তির কল্পনা, এক একজন ব্যক্তির অনুমান কি হয়, ভিন্ন হয়। ঠিক আছে। একজন মনে করছে যে 10,00,000 টাকার বন্ড বা 10,00,000 টাকার শেয়ার 6 মাস পরে এটার মূল্য কমে যাবে, এটার মূল্য 10,00,000 টাকার নিচে চলে আসবে, অতএব আমার এই বন্ড বা শেয়ারটা এখন মার্কেটে বিক্রি করে দেওয়া ভালো। আরেকজন মনে করছে এই 10,00,000 টাকার বন্ড বা শেয়ার এটা 6 মাস পরে এটা দাম বাড়বে,
অতএব এটা এখন ক্রয় করা ভালো। অর্থাৎ এখানে যে দুটো শ্রেণীর কল্পনার ভিতরে, অনুমানের ভিতরে ভিন্নতা রয়েছে, যার ফলে একটা শ্রেণী কি করছে, বিক্রয় করছে, বন্ড বিক্রয় করছে, আরেকটা শ্রেণী কি করছে, ক্রয় করছে। যাক, তাহলে ফটকা কারবারটা কার সাথে রিলেটেড? অনুমানের সাথে রিলেটেড, অনুমানের সাথে রিলেটেড। এখন আসো যে ফটকা কারবার আমরা বুঝলাম, তাহলে সোজা কথা হচ্ছে এই যে বন্ডের বাজার, তারপর কি যেন বলে শেয়ার মার্কেট, এগুলো হচ্ছে কি মানে শেয়ার ক্রয় বিক্রয়, বন্ড ক্রয় বিক্রয়, এটা হচ্ছে ফটকা কারবার। তবে লর্ড ম্যানার্ড কেইন্স যে উনি যখন ফটকা কারবারজিত অর্থের চাহিদা ধারণাটা প্রদান করেন, তখন কিন্তু ওনার ধারণাটা ছিল শুধুমাত্র কার সাথে? বন্ডের সাথে। উনি শেয়ারের প্রসঙ্গটা আনেননি, অর্থাৎ বন্ডের ভিত্তিতে ওনার আলোচনাটা সীমাবদ্ধ ছিল। এখন একটা আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কি? ফটকা কারবারজনিত অর্থের চাহিদা হচ্ছে কিছু সংখ্যক লোক আছে, তারা এই ফটকা কারবার করে, সবাই না, কিছু সংখ্যক লোক যারা মানে কল্পনা করতে ভালোবাসে, অনুমান করতে ভালোবাসে, মানে এক ধরনের জুয়া খেলা। সোজা কথা কি, এক ধরনের জুয়া খেলা। যে 1 লক্ষ টাকার লটারি কিনলাম, যদি লটারি 1 লক্ষ টাকার লটারির টিকিট কি করলাম, ক্রয় করলাম, যদি একটা টিকিট যদি লেগে যায় 40 লক্ষ টাকা কি করব, পেয়ে যাব 39 লক্ষ টাকা লাভ। এই ধরনের যদি একটা টিকিট যদি কি হয়ে যায়, লেগে যায়, এইগুলো এক ধরনের কি ফটকা কারবার, সম্পূর্ণ অনুমানকৃত। ঠিক একইভাবে যে 1 লক্ষ টাকার বন্ড কিনলাম বা শেয়ার কিনলাম, এটা 6 মাস পরে এটা 1.5 লক্ষ টাকা হয়ে যাবে, 50,000 টাকা অতিরিক্ত রিটার্ন চলে আসবে। ঠিক আছে, এই ধরনের কারবারটাকে বলা হয় অনুমানকৃত বা ফটকা কারবার। এখন আসো যে কিছু লোক কি করে, এই মার্কেটের সাথে জড়িত থাকে। ঠিক আছে, মার্কেটের সাথে জড়িত থাকে। এখন এই বন্ড কেনার জন্য এবং শেয়ার কেনার জন্য অর্থের প্রয়োজন। তারা একজনের কাছে মনে হচ্ছে যে শেয়ারের দাম বন্ডের দাম যথেষ্ট কম, এখন আমার কি করতে হবে, শেয়ার বা বন্ড কি করতে হবে, কিনে ফেলতে হবে। তো শেয়ার বা বন্ড যদি কিনে ফেলতে হয়, তাহলে তার কাছে কি থাকতে হবে, নগদ অর্থ থাকতে হবে। তার কাছে কি থাকতে হবে, নগদ অর্থ থাকতে হবে। তাহলে দেখা গেল যে নগদ অর্থ থাকতে হবে তার কাছে। তাহলে মনে করো একজন 10 লক্ষ টাকা কি করলো, নগদ অর্থ ধরে রাখলো, নগদ অর্থ হাতে ধরে রাখলো। এই হাতে ধরে রাখা যে কথা, অথবা মনে করো ওই স্টক এক্সচেঞ্জের কারেন্ট অ্যাকাউন্টে রাখা কি একই কথা। ঠিক আছে, এই 10 লক্ষ টাকা আমার হাতে ধরে রাখা যে কথা, স্টক এক্সচেঞ্জের কারেন্ট অ্যাকাউন্টে রাখাটা কি একই কথা। অর্থাৎ মানে এই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ হওয়ার কোনো কি সুযোগ নাই। এই টাকা যদি স্টক এক্সচেঞ্জে যদি 10 লক্ষ টাকা যদি থাকে, তাহলে এইটাকে বিনিয়োগ করার কোনো কি সুযোগ নাই, কারণ যে কোনো মুহূর্তে এই টাকা অন্য জায়গায় কি করবে, চলে যাবে, অর্থাৎ শেয়ার বন্ড কেনাতে চলে যাবে। ঠিক আছে, তা এখন মনে করো একজন, মনে করো আমার কথা, আমি কি করলাম যে 10 লক্ষ টাকা হাতে ধরে রাখলাম, কিসের জন্য, বন্ড কেনার জন্য, শেয়ার কেনার জন্য। এখন আমি একটা আলোচনার থেকে শেয়ার শব্দটা বাদ দিচ্ছি, বন্ডের বিষয়টা আনছি। কেন? যেহেতু কেস বন্ডের ব্যাপারটা কি করেছেন, আলোচনা করেছেন। পরে কিন্তু পরবর্তী তত্ত্বগুলোতে অর্থনীতিবিদরা ফটকা বাজারে শেয়ার এগুলো আলোচনায় কি করেছেন, নিয়ে এসেছেন। তাহলে আমি 10 লক্ষ টাকা কি করলাম, হাতে ধরে রাখলাম, কিসের জন্য, বন্ড ক্রয়ের জন্য। তাহলে আমার ফটকা কারবারজিত অর্থের চাহিদা কত, 10 লক্ষ টাকা। কারণ আমি কত লক্ষ টাকা ধরে রেখেছি ফটকা কারবারের জন্য, 10 লক্ষ টাকা ধরে রেখেছি। তাহলে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কত, 10 লক্ষ টাকা। আচ্ছা, এক্ষেত্রে মনে করো আমি কোনো বন্ড কিনি নেই, অর্থাৎ বন্ড কত, 0। এখন মনে করো যে কিছুদিন পর আমি কি করলাম, 2 লক্ষ টাকার বন্ড কিনলাম। কয় লক্ষ টাকার বন্ড কিনলাম, যে এটা হচ্ছে আমার নগদ টাকা। ঠিক আছে, হ্যাঁ, ক্যাশ। আর এটা হচ্ছে আমার কি, বন্ডে, হ্যাঁ, টাকাটা ট্রান্সফার। কিছুদিন পর আমি কি করলাম, 2 লক্ষ টাকার বন্ড কিনলাম। তাহলে আমার ইয়েটা কত হলো, ক্যাশ টাকা কত আছে, নগদ টাকা কত আছে, 8 লক্ষ টাকা। মানে কিছুদিন পর আমি দেখলাম, আমি কি করলাম, 2 লক্ষ টাকার কি করলাম, বন্ড আমি কি করলাম, ক্রয় করলাম। তো 2 লক্ষ টাকার বন্ড যদি ক্রয় করি, তাহলে এই 10 লক্ষ টাকাতে কয় লক্ষ টাকা চলে যাবে, 2 লক্ষ টাকা চলে যাবে। তাহলে আমার কাছে থাকতেছে কত, আমার কাছে থাকতেছে 8 লক্ষ টাকা। তাহলে যখনই আমার মানে বন্ড ক্রয় করব, তখন আমার নগদ অর্থটা কোথায় চলে যাবে, বন্ডে চলে যাবে, এবং অর্থ হাতে ধরে রাখার পরিমাণটা
কমে যাবে, অর্থাৎ ফটকা কারবারজিত অর্থের চাহিদাটা কমে যাচ্ছে। এরপরে মনে করো আমি আরও 3 লক্ষ টাকার বন্ড কিনলাম, তাহলে এই 8 লাখ টাকাতে কোথায় চলে গেল? 3 লক্ষ টাকা কোথায় চলে গেল? বন্ডে চলে গেল। আর আমার কাছে থাকে কত? 5 লক্ষ টাকা। তাহলে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কত? 5 লক্ষ টাকা। ক্লিয়ার? এরপরে মনে করো আমি কি করলাম, আরও 4 লক্ষ টাকার বন্ড কিনলাম। এই 4 লক্ষ টাকা কোথা থেকে আসবে? এই 5 লক্ষ টাকা। কারণ আমি যখন 4 লক্ষ টাকার বন্ড ক্রয় করবো, আমাকে কি করতে হবে? 4 লক্ষ টাকা দিয়ে দিতে হবে তাকে। কোথার থেকে আমি দেবো? আমার 5 লক্ষ টাকা নগদ আছে, সেখান থেকে 4 লক্ষ টাকা দিয়ে দিলাম। এখন আমার নগদ আছে কত? 1 লক্ষ টাকা। ক্লিয়ার? তাহলে দেখো যে আমি বন্ড যদি 2 লক্ষ টাকার কিনি, আবার ফটকা কারবারজনিত অর্থের চাহিদা হচ্ছে কত? 8 লক্ষ টাকা। হ্যাঁ, আমি যদি আরও 3 লক্ষ টাকার বন্ড কিনি যদি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে 3 আর 2 5 লক্ষ টাকার বন্ড, 10 লক্ষ হতে 5 লক্ষ বাদ দিলে আমার ফটকা কারবারজনিত চাহিদা হচ্ছে 5 লক্ষ টাকা। আমি আরও যদি 4 লক্ষ টাকার বন্ড যদি কিনি, ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে 1 লক্ষ টাকা হয়ে যাবে। আর টোটাল এখানে কত হচ্ছে? 3 2 5 আর 4 9 লক্ষ টাকার বন্ড, অর্থাৎ 10 লক্ষ টাকার ভিতরে 9 লক্ষ টাকার বন্ড ক্রয় করে ফেলেছি, হাতে আছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যদি আমাদের বন্ডের চাহিদা যদি কি হয়? বাড়ে, তাহলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা, যেটাকে আমরা L2 দ্বারা প্রকাশ করেছি, এটা হ্রাস পায়। ঠিক আছে? যদি বন্ডের চাহিদা যদি বাড়ে, তাহলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা হ্রাস পায়। আশা করি বুঝতে পেরেছ। যখন আমরা বন্ড ক্রয়ের পরিমাণটা বাড়াবো, বন্ডের চাহিদা বৃদ্ধি পেলে বন্ড ক্রয়ের পরিমাণটা কি হয়? বাড়ে। আবারও বলছি, বন্ডের চাহিদা বৃদ্ধি পেলে বন্ড ক্রয়ের পরিমাণটা বাড়ে। যখনই আমরা বন্ড ক্রয়ের পরিমাণটা বাড়াবো, তখনই আমরা ওই ফটকা কারবারের জন্য, মানে বন্ড ক্রয় করার জন্য যে নগদ অর্থ হাতে ধরে রেখেছিলাম, সেটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হোক অথবা ঘরে হোক, মানে যেটা হাতে ধরে রেখেছিলাম, সেটা কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে ক্লিয়ার থাকো যে বন্ডের যে চাহিদা যদি বাড়ে, ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে। এখন আসো, বন্ডের সাথে কিন্তু সুদের হারের একটা সম্পর্ক রয়েছে। কার সাথে? বন্ডের সাথে সুদের হারের একটা সম্পর্ক রয়েছে। এইটা একটু পরে কথা বলবো, আগে একটু দেখো তো আমরা কি জানি? চাহিদা বিধি, ল অফ ডিমান্ড। আমরা চাহিদা বিধিতে জানি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। একমত কিনা? আমরা চাহিদা বিধিতে কি জানি? আমরা চাহিদা বিধিতে জানি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ঠিক আছে? তাহলে এখন দেখো যে এই যে বন্ডের দাম বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদাটা কি? কমে। ঠিক আছে? সরি, বন্ডের চাহিদা বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে। তাহলে বন্ডের চাহিদা কখন বাড়বে? যখন বন্ডের দাম কমবে। প্রাইস অফ বন্ড, বন্ডের দাম কমলে বন্ডের চাহিদা বাড়বে, ফলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কি হবে? কমবে। ঠিক আছে? কেন? আমরা চাহিদা বিধিতে কি জানি? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে বন্ডের চাহিদা বেড়েছে, ডেফিনেটলি বন্ডের দাম কি হয়েছে? কমেছে। তাহলে বন্ডের দাম কমলে বন্ডের চাহিদাটা কি? বাড়বে। আর বন্ডের চাহিদা বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদাটা কমবে, যেটা একটু আগে বলেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, বন্ডের দামটা কমবে। বন্ডের দামটা কমবে কখন? কমবে বন্ডের দামটা কমবে যখন সুদের হার বাড়বে। বন্ডের দামটা কখন কমবে? যখন সুদের হার বাড়বে। যখন সুদের হার বেড়ে যাবে, তখন বন্ডের দামটা কমে যাবে। যখন সুদের হার কি হয়ে যাবে? বেড়ে যাবে, তখন বন্ডের দামটা কমে যাবে। এইটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয় যে সুদের হার বাড়লে বন্ডের দামটা কিভাবে কমে। তাহলে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন আসো যে সুদের হার বাড়লে বন্ডের দামটা কেন কমে, এটা একটু বোঝার চেষ্টা করব আমরা। এখন মনে করো যে আমাদের যে ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 5%। আমি বছর শেষে বন্ড হতে 100 টাকা পেতে চাই। কত টাকা পেতে চাই? বছর শেষে বন্ড হতে 100 টাকা পেতে চাই ইন্টারেস্ট হিসাবে। আমি বন্ড হতে কত পেতে চাই? ইন্টারেস্ট হিসাবে 100 টাকা পেতে চাই বছর শেষে। তাহলে কত টাকার বন্ড কিনতে হবে বলতে পারবা? কত টাকার বন্ড কিনতে হবে বলতে পারবা? আমি বলে দিচ্ছি কত টাকার বন্ড কিনতে হবে। সূত্রটা হচ্ছে এই যে, এটা টোটাল ইন্টারেস্ট হিসাবে কত টাকা পেতে চাই? 100 টাকা। এটাকে সুদের হার দ্বারা ভাগ করতে হবে।
এটাকে সুদের হার দ্বারা ভাগ করলে আমি প্রাইস অফ বন্ডটা পেয়ে যাব, কত টাকার বন্ড কিনতে হবে। আমি দেখাচ্ছি, আমি কত টাকা পেতে চাই, আমি 100 টাকা পেতে চাই। আবার সুদের হার কত, 5%। ঠিক আছে, তাহলে দেখো 100, 5% যে কথা 0.05, একই কথা মনে রাখবা। 5% সমান কত, 100/5। তাহলে 5কে 100 দ্বারা ভাগ করলে দুটো শূন্য আছে, 0.2 ঘর বামে যাবে, 5 0 2 ঘর বামে, তাহলে 0.05। ক্লিয়ার? এখন আসো 0.05 নাকি, হ্যাঁ 0.05। তাহলে 100কে 0.05 দ্বারা যদি ভাগ করি, এখানে 0.2 ঘর ডানে দিলে দুটো শূন্য হবে, তাহলে এটা হয়ে যাবে 10,000, 5 দ্বারা ভাগ করলে 2000 হবে। তোমরা ক্যালকুলেটারে দেখে নেবে, কিসে দেখে নেবে, ক্যালকুলেটারে দেখে নেবে যে 100কে 0.05 দ্বারা ভাগ করে 2000 হবে। এর মানে কি, এর মানে হচ্ছে যে আবার যখন ইন্টারেস্ট রেট 5%, তখন 100 টাকা যদি পেতে চাই, আমাকে 2000 টাকার বন্ড কি করতে হবে, কিনতে হবে। অর্থাৎ আমাকে যে কোম্পানি বন্ড ছাড়ে সেই বন্ডের ফেস ভ্যালু কত টাকা হতে হবে, 2000 টাকা, ইন্টারেস্ট রেট কত, 5%। একটু দেখো তো হিসাব মিলি কিনা, 100 টাকায় 5 টাকা, তাহলে 1000 টাকায় 50 টাকা, 2000 টাকায় 100 টাকা। একটু হিসাব করে ঐকিক নিবে দেখো, 5% ইন্টারেস্ট রেট, 100 টাকায় 5 টাকা, তাহলে 1000 টাকায় কত হবে, 100 10 গুণ হচ্ছে 1000, তাহলে 5-এর 10 গুণ 50 টাকা, 1000কে দ্বিগুণ করলে 2000 টাকা, তাহলে 50-এর দ্বিগুণ কত, 100 টাকা, তাহলে 2000 টাকার 5% কত, 100 টাকা। তাহলে লক্ষ্য করো যে এই যে আমি পেয়ে গেলাম যে আমার টার্গেট কত, আমার টার্গেট হচ্ছে আমি বছর শেষে 100 টাকা পেতে চাই। তাহলে আমাকে কত টাকার বন্ড কিনতে হবে, আমি কি করলাম, ইন্টারেস্ট রেট 5%, তাহলে এই যে 100কে 5% দ্বারা ভাগ করেছি, পেয়ে কত পেয়েছি, 2000 টাকা। অর্থাৎ আমাকে 2000 টাকার বন্ড কিনতে হবে। 2000 টাকা বন্ড যদি কিনি, আমি প্রতি বছরে কত টাকা করে পাবো, 100 টাকা। এই বছরে 100 টাকা পাবো, পরের বছরও 100 টাকা পাবো, এর পরের বছরও আমি 100 টাকা পাবো। ক্লিয়ার? তাহলে বন্ডের মূল্যটা কত, 2000 টাকা। কারণ 100 টাকা পাওয়ার জন্য আমি 2000 টাকার বন্ড কিনছি। এই কলমটা দিয়ে লেখার জন্য আমি বিক্রেতাকে 55 টাকা দিয়েছি, অতএব কলমের দাম কত, 55 টাকা। আমি যে প্রতি বছর 100 টাকা পাওয়ার জন্য কোম্পানিকে কত টাকা দিয়েছি, 2000 টাকা দিয়েছি, অতএব বন্ডের মূল্য হচ্ছে কত, 2000 টাকা। ক্লিয়ার? জি। এখন আসো যে একটা ইস্যু মনে রাখবে যে আমি 2000 টাকা বন্ড কিনেছি, ওখানে ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 5%। আমি কিনার মনে করো 1 মাস পর ইন্টারেস্ট রেট হয়ে গেল 10%। আমি ওই বন্ডটা কিনার 1 মাস পর ইন্টারেস্ট রেট কত হয়ে গেল, 10% হয়ে গেল। কিন্তু মনে রাখবে আমি কিন্তু ইন্টারেস্ট রেট 5% পাবো, আমি 10% পাবো না। কেন পাবো না, আমি যখন বন্ড কিনেছিলাম তখন ওই বন্ডের গায়ে লেখা ছিল ইন্টারেস্ট রেট কত, 5%। অর্থাৎ পরবর্তীতে এটা যদি বৃদ্ধি পেয়ে 5%-এর উপরে হয় অথবা 5%-এর নিচে হয়, আমার কোনো লাভ হবে না, আমি ওই 5%ই পাবো। আচ্ছা, 1 মাস পরে এটা কত হয়ে গেল, 10% হয়ে গেল। এখন 100 টাকার বন্ড যারা পেতে চায়, কত টাকার, হ্যাঁ এই যে প্রাইস অফ বন্ডটা বের করেছি না, এখন 100 টাকার বন্ড যারা পেতে চায়, তাহলে কত টাকার বন্ড কিনবে, হ্যাঁ বছর শেষে টোটাল ইন্টারেস্ট কত, 100 টাকা আমরা পেতে চাই। এটাকে সুদের হার দ্বারা ভাগ করো, কত, সুদের হার হচ্ছে 10%, ঠিক আছে, কত, 100, 10% মানে কত, 0.10, ঠিক আছে, সমান কত, 100কে 0.10 দ্বারা ভাগ করলে কত, 1000। কত টাকার বন্ড কিনতে হবে, 1000 টাকার বন্ড কিনতে হবে, 1000 টাকার বন্ড কিনতে হবে। অর্থাৎ এখন মনে করো যখন ইন্টারেস্ট রেট যখন 10% হয়ে গেল, তখন কিন্তু আমাকে বন্ডের ফেস ভ্যালু কত, 1000, আমাকে 1000 টাকার বন্ড কিনতে হবে 10% ইন্টারেস্ট রেটে। তো লক্ষ্য করো, এখন যখন সুদের হার 5% ছিল, 100 টাকা পাওয়ার জন্য 2000 টাকার বন্ড ক্রয় করেছে। সুদের হার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, 100 টাকা পাওয়ার জন্য 1000 টাকার বন্ড ক্রয় করেছে। তাহলে ভালো করে লক্ষ্য করো তো, বন্ডের দাম কি হয়েছে, হ্রাস পেয়েছে।
2000 টাকার বন্ড কত টাকা হয়ে গেল? 1000 টাকা হয়ে গেল। অর্থাৎ আগে আগে 2000 টাকা দিয়ে যে বন্ড কি করেছিলাম, কিনেছিলাম 100 টাকা পাওয়ার জন্য, এখন 100 টাকা পাওয়ার জন্য 2000 টাকার বন্ড কিনতে হয় না। কত টাকার? কোম্পানির কাছ থেকে 1000 টাকার বন্ড কিনতে হয়। তাহলে বন্ডের দামটা কি হয়ে গেল? কমে গেল। তাহলে দেখো তো যে সুদের হার বৃদ্ধি পেলে, সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের দাম 2000 হতে 1000 টাকা হয়েছে, বন্ডের দাম হ্রাস পেয়েছে। আরো সহজে বোঝা যায়, এই যে সূত্র দিয়েছি না, এই সূত্রে দেখো তো সুদের হার কোথায়? হরে। তাহলে এই প্রাইস অফ বন্ড, এই সুদের হার যদি বাড়ে, হর যদি বাড়ে, তাহলে প্রাইস অফ বন্ড এই পুরাটা কি হয়ে যাবে? কমে যাবে। একবারে সহজ, যে আমি সূত্রটা যে তোমাকে দিয়েছি, সূত্রটা ভালো করে দেখো। প্রাইস অফ বন্ডটা কি? প্রাইস অফ বন্ড হচ্ছে বছর শেষে আমরা যে পরিমাণ টাকা পাবো বা প্রত্যাশা করি, হ্যাঁ, সেটাকে আমরা সুদের হার দ্বারা ভাগ করলে বন্ডের দাম পাবো। তাহলে দেখা যাচ্ছে যে সুদের হারটা হরে, তো সুদের হারটা যদি বাড়ে, হর বাড়লে এই পুরা মানটা কমে যাবে, মানে প্রাইস অফ বন্ড কমে যাবে। তাহলে সুদের হার বাড়লে প্রাইস অফ বন্ড কমে, প্রাইস অফ বন্ড কমলে বন্ডের দাম যদি কমে যায়, বন্ডের চাহিদা বাড়বে, বন্ডের চাহিদা বাড়লে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কমবে। কেন? তোমরা দেখো, যখন কেন আমি একটা জিনিস ব্যাখ্যা করছি, যে কেন আগে 2000 টাকার বন্ড কিনলে আমি 100 টাকা পেতাম 5%। এখন 1000 টাকার বন্ড কিনলে 10% ইন্টারেস্ট রেট, 1000 টাকার বন্ড কিনলে আমি কত টাকা পাচ্ছি? আমি 1000 টাকার বন্ড কিনলে আমি কত টাকা পাচ্ছি? আমি 100 টাকা পাচ্ছি, 10% ইন্টারেস্ট রেট। তাহলে আমরা কি করব? যে বন্ড ক্রয়ের ক্ষেত্রে আমরা আগ্রহী হব। কিসের ক্ষেত্রে আগ্রহী হব? বন্ড ক্রয়ের ক্ষেত্রে আমরা কি হব? আমরা আগ্রহী হব। ঠিক আছে? তাহলে বন্ডের চাহিদাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঠিক আছে? কারণ হচ্ছে আগে 100 টাকা পাওয়ার জন্য 200,000 টাকার বন্ড কিনতে হয়, এখন 100 টাকা পাওয়ার জন্য 1000 টাকার বন্ড কিনতে হয়। বন্ডের দাম কমে গেছে, বন্ডের চাহিদা বাড়বে, তাহলে আমরা বন্ড কিনবো। আর বন্ড কিনতে গেলেই ফটকা কারবারজিত অর্থের চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে সম্পর্কটা দেখো, সুদের হার বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা হ্রাস পায়। আমরা তো ওই কথা বলি, কি করি, যে ম্যাক্রো ইকোনমিক্স শেষ করে ফেলি। সেটা কি? আমরা বলি সুদের হার বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে যায়। আমাদের ম্যাক্রো ইকোনমিক্স কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। পরীক্ষার খাতায় কি করলাম? লিখে ফেললাম। কিছু নাম্বার কি করলাম? পেয়ে গেলাম। একটা সার্টিফিকেট কি করলাম? পেয়ে গেলাম। তারপরে কি হলো? পত্রিকাতে কি হলো? বিজ্ঞপ্তি দিল, চাকরির জন্য লোক চাই, কি দরকার? মাস্টার ডিগ্রি। আমি কি করলাম? আবেদন করলাম। আবেদন করার পর এখন আমাকে জিজ্ঞেস করেছে ভাইবা বোর্ডে, আপনি সাবজেক্ট কি? ইকোনমিক্স। আচ্ছা, ঠিক আছে, তো একটু বলেন তো সুদের হারের সাথে ফটকা কারবারজিত অর্থের চাহিদার সম্পর্ক কি? আমি মনে মনে বললাম, আল্লাহ, কত পরীক্ষা এটা দিয়েছি, এটা তো আমার জানা আছে। সুদের হার বাড়লে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কমে যায়। এখন প্রশ্ন করা হলো, সুদের হার বাড়লে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কেন কমে যায়? আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, চাকরিও কি নাই। এই জন্য বলছি, যারা এই ছাত্র জীবনে ভাষা ভাষা লেখাপড়া করবে, সার্টিফিকেট পাবে, চাকরি পাবে না। এই জন্য খুব সতর্ক, এখানে একটু পরিশ্রম করতে হবে, একটু বুঝে পড়তে হবে। আমরা কি দেখেছি? সুদের হার বাড়লে ফটকা কারবারজিত অর্থের চাহিদা হ্রাস পায়। এটা কারণ হচ্ছে সুদের হার বাড়লে বন্ডের দামটা কি হয়ে যায়? কমে যায়। বন্ডের দামটা কমে যায়। বন্ডের দামটা কমে গেলে বন্ডের চাহিদা বাড়ে। বন্ডের চাহিদা বাড়লে তখন আমরা বন্ড কি করি? ক্রয় করি। তখন আমরা যে নগদ অর্থটা ধরে রাখি, এটা বন্ড বাবদ কি হয়? চলে যায়। তখন আমাদের নগদ অর্থের চাহিদা, মানে ফটকা কারবারজিত অর্থের চাহিদাটা কি হয়? হ্রাস পায়। ঠিক আছে? এখন আমাকে প্রশ্ন করতে পারে, সুদের হার বাড়লে বন্ডের দাম কমে, একটু ব্যাখ্যা করো তো। তখন তুমি বলবা যে 5% যদি সুদের হার হয়, ঠিক আছে, তাহলে 100 টাকার একটা বন্ড কিনলে আমি 5 টাকা পাবো। হ্যাঁ, আর 10% যদি ইন্টারেস্ট হয়, তাহলে ওই 5 টাকা পাওয়ার জন্য আমাকে 50 টাকার বন্ড কিনলে কি হয়? অর্থাৎ সুদের হার বাড়লে আবার, মানে 10% হলে কত টাকা? 5% হলে 5 টাকা পাওয়ার জন্য 100 টাকার বন্ড কিনতে হয়। আর 10% ইন্টারেস্ট রেট হলে আমি 10 টাকা পাওয়ার জন্য 100 টাকার বন্ড কিনতে হবে, 5 টাকার জন্য 50 টাকার বন্ড কিনতে হবে। অর্থাৎ 1 টাকা পাওয়ার জন্য কম টাকার বন্ড কিনতে হয়। মানে এর মানে কি? সুদের হার বাড়লে বন্ডের দামটা কমে যায়। ঠিক আছে? আর দাম কমে গেলে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমবে। তাহলে আমরা পেয়ে গেলাম, সুদের হার বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে যায়। আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি, লক্ষ্য রাখো। যারা মনে করো যে এই
5% কি হয়েছে, সুদের হারে বন্ড কিনেছে 2000 টাকার বন্ড, হ্যাঁ, যেটা কত টাকা দেয় বছর শেষে 100 টাকা দেয়। 1 মাস পরে দেখা গেল যে বছর শেষে 100 টাকা দেওয়ার জন্য বন্ডের দাম কত হলো, 1000 টাকা হলো। এখন যারা 2000 টাকার বন্ড কিনেছে তারা মাথায় কি করবে, হাত দেবে। তারা মাথায় কি করবে, হাত দেবে। কারণ 2000 টাকার বন্ডের এখন বাজার দাম কত হয়ে গেছে, 1000 টাকা হয়ে গেছে। অতএব এই বন্ড যদি তারা যদি বাজারে যদি বিক্রি করতে চায়, তাহলে তাদেরকে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে, 1000 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কারণ এখন মনে করি আমি 2000 টাকা বন্ড ক্রয় করেছি, আমার অর্থের প্রয়োজন পড়লো, ঠিক আছে, তাহলে এখন যদি বাজারে যদি বিক্রি করতে চাই, কারণ এই বন্ড তার কোম্পানি নেবে না, ঠিক আছে, কোম্পানি নেবে না। আমি সেকেন্ডারি মার্কেটে যে কারো কাছে যদি বিক্রি করতে চাই, তাহলে সে কি 2000 টাকা দিয়ে কিনবে, সে 2000 টাকা দিয়ে কিনবে না। কারণ সে দেখবে এখন যদি কোম্পানির কাছ থেকে যদি 1000 টাকা দিয়ে যদি কিনে, তাহলে সে 100 টাকা পেয়ে যাচ্ছে, তাহলে সে 2000 টাকা দিয়ে কেন সে 100 টাকা নেবে, অর্থাৎ সে নেবে না। আর তার কাছে আমাকে কি করতে হবে, 1000 টাকা দিয়ে বিক্রি করতে হবে, আমার লস। এইভাবে কি হয়ে যাচ্ছে যে এই যে ফটকা কারবারে একটা পক্ষের কি হয়ে যায়, লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। আবার মনে করো যারা 1000 টাকা দিয়ে বন্ড কিনেছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে, 10% ইন্টারেস্ট রেটে, দেখা গেল যে 1 মাস পরে ইন্টারেস্ট রেট কত হয়ে গেল, 5% হয়ে গেল, ইন্টারেস্ট রেট 5% হয়ে গেল। এখন 100 টাকা পাওয়ার জন্য কত টাকার বন্ড কিনতে হবে, 2000 টাকার বন্ড কিনতে হবে। অতএব যারা 1000 টাকার বন্ড কিনেছে তারা ইচ্ছে করে তাদের বন্ডটা মার্কেটে 2000 টাকা দিয়ে বিক্রি করে ফেলতে পারে, অর্থাৎ 1000 টাকা তাদের মূলধনী লাভ, ফটকা লাভ হয়ে গেল। এটি হচ্ছে কি ফটকা কারবার। এই ফটকা কারবারের জন্য আমরা যে অর্থটা হাতে ধরে রাখি সেটা হচ্ছে ফটকা কারবার জনিত অর্থের চাহিদা। এবং সুদের হার বাড়লে বন্ডের প্রাইসটা কি হয়ে যায়, কমে যায়। বন্ডের প্রাইস কমে গেলে বন্ডের চাহিদাটা কি হয়, বাড়ে। বন্ডের চাহিদাটা বাড়লে আমরা বন্ড কি করি, বেশি ক্রয় করি, ফলে আমাদের হাত থেকে নগদ অর্থের পরিমাণটা কমে যায়, মানে ফটকা কারবারে যদি অর্থের চাহিদা কমে যায়। একইভাবে সুদের হার যদি কি হয়ে যায়, কমে যায়, তাহলে বন্ডের মূল্য কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, সুদের হার কমে গেলে বন্ডের মূল্য বেড়ে যাবে। আমি তো ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে, বেড়ে যাবে। বন্ডের মূল্য বেড়ে গেলে বন্ডের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। তো বন্ডের চাহিদা যদি কমে যায়, মানে বন্ড যদি আমরা ক্রয় না করি, তো নগদ অর্থটা কোথায় পড়ে থাকবে, হাতে পড়ে থাকবে। অর্থাৎ ফটকা কারবারজিত অর্থের চাহিদাটা কি হবে, বাড়বে। ফটকা কারবারজিত অর্থের চাহিদাটা বাড়বে। আমরা দেখো যে এই যে পোর্শনটা, হ্যাঁ, এই পোর্শনটা আমরা পড়ি না, আমাদের নলেজে কি থাকে না, আমরা ডাইরেক্ট এখান থেকে এখানে সম্পর্কটা কি করে দেখি, কিন্তু মাঝখানে একটা কি আছে, সম্পর্ক আছে। তাহলে সুদের হারের সাথে ফটকা কারবারজনিত অর্থের চাহিদার সম্পর্ক হচ্ছে কি বিপরীত। সুদের হারের সাথে অর্থের ফটকা কারবারজনিত চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত। আমরা দেখেছি যে সুদের হার কমলে, সুদের হার বাড়লে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা কমে, আর সুদের হার কমলে ফটকা কারবারজনিত অর্থের চাহিদা বাড়ে। এখন আসুন, এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি। সুদের হার কমছে কমছে কমছে, কমতে কমতে মনে করি সুদের হার কত হয়ে গেল, 6% হয়ে গেল। কমতে 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 কত হয়ে গেল, সুদের হার 6% হয়ে গেল। 6% হওয়ার পর দেখা গেল যে একটা অদৃশ্য ব্যারিকেড হয়ে গেছে। এই অদৃশ্য ব্যারিকেডের কারণে সুদের হার 5% হ্রাস পাচ্ছে না। এই অদৃশ্য ব্যারিকেডের কারণে সুদের হার 5% হ্রাস পাচ্ছে না। অর্থাৎ সুদের হার মনে করি, আবার বলছি মনে করি, এটা 6% হতে পারে, এটা 5.5% হতে পারে। একটা কাল্পনিক উদাহরণ দিলাম যে 6%-এর নিচে আর হ্রাস পাচ্ছে না, একটা অদৃশ্য ব্যারিকেড রয়ে গেছে। এইটাকে বলা হয় তারল্য ফাঁদ, লিকুইডিটি ট্র্যাপ। লিকুইডিটি ট্র্যাপ একটা নির্দিষ্ট সুদের হারের নিচে, একটা ন্যূনতম সুদের হারের নিচে, একটা ন্যূনতম সুদের হারের নিচে, একটা মিনিমাম ইন্টারেস্ট রেটের নিচে সুদের হার নামতে পারে না। এটা লর্ড ম্যানার্ড কেইন্সের বিখ্যাত উক্তি। আমাদের কেইন্সের তত্ত্ব বললে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কেইন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু কনসেপ্ট দিয়েছেন, সেটা হচ্ছে কি প্রান্তিক ভোগ প্রবণতা, এমপিসি। ঠিক আছে, এটার মান শূন্যের চেয়ে বড়, একের চেয়ে কি হয়, ছোট হয়। তিনি বলেছেন অপূর্ণ নিয়োগজনিত ভারসাম্য। অর্থনীতিতে কি থাকে,
যে বেকারত্ব থাকে। তিনি বলেছেন অর্থনীতিতে কার্যকর চাহিদার কি থাকে, ঘাটতি থাকে, এই জন্য অর্থনীতিতে সরকারের ভূমিকার কি প্রয়োজন। এবং তার আরেকটা তিনি বলেছেন যে আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয়, অর্থাৎ ট্রেড ইউনিয়নের কারণে সরকারি ন্যূনতম মজুরি আইনের কারণে আর্থিক মজুরি ইচ্ছে মতো হ্রাস করা কি যায় না, একটা নির্দিষ্ট মজুরি নিচে আর্থিক মজুরি কমানো যায় না। একইভাবে তিনি বলেছেন যে সুদের হার একটা ন্যূনতম স্তরের নিচে নামতে পারে না। এই যে নামতে পারে না, এই যে একটা অদৃশ্য ব্যারিকেড, এটাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ। লিকুইডিটি ট্র্যাপ, ঠিক আছে, এটাকে বলা হয় তারল্য ফাঁদ, লিকুইডিটি ট্র্যাপ। তা আমরা এখন আমি আরেকটু ব্যাখ্যা করি যে এই লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদটা কি। এই 6% মনে করে 6% নিচে সুদের হারটা হ্রাস পায় না, অর্থাৎ সুদের হার মনে করো যে 10% ছিল, এটা থেকে হ্রাস পেয়ে 9% হলো, হ্রাস পেয়ে 8% হলো, হ্রাস পেয়ে 7% হলো, হ্রাস পেয়ে 6% হলো। কিন্তু দেখা গেল এই একটা ব্যারিকেড, এটার 5% হচ্ছে না। 5% না হলে তো 4% হওয়ার কি প্রশ্নই উঠে না। এই 6%-এর নিচে নামতে পারে না। প্রশ্ন হচ্ছে কেন নামতে পারে না, কেন নামতে পারে না? ব্যাখ্যা দিচ্ছি কেন নামতে পারে না, ব্যাখ্যা দিচ্ছি। একটু আগে কি শিখেছ? সুদের হার বাড়লে কি হয় না, সুদের হার কমাটা দিয়ে দেখাই। সুদের হার কমলে কি হবে? বন্ডের দাম বাড়বে। সুদের হার কমলে কি হবে? একটু আগে পড়েছি না, সুদের হার কমলে বন্ডের দাম বাড়বে। ঠিক আছে, হ্যাঁ, যাদের একটু বুঝতে অসুবিধা হয় আবার একটু বলছি যে 10% ছিল কি ইন্টারেস্ট রেট, হ্যাঁ, তাহলে 10 টাকা পাওয়ার জন্য 100 টাকার বন্ড কিনতে হয় না, সুদের হার কমে গিয়ে 5% হয়েছে। তাহলে এখন 5 টাকা পেতে হলে 100 টাকার বন্ড কিনতে হয়। তাহলে আগের মতো যদি 10 টাকা পেতে চাই তাহলে কত টাকার বন্ড কিনতে হবে? 200 টাকার বন্ড কিনতে হবে। তাহলে সুদের হার 10% হতে 5%-এ হ্রাস পাওয়ায় আগে 100 টাকার বন্ড কিনতে হতো, একই টাকার জন্য এখন 200 টাকার বন্ড কিনতে হয়। এর মানে সুদের হার হ্রাস পেলে বন্ডের দামটা বাড়ে। তো বন্ডের দাম যখন বাড়বে তাহলে বন্ডের চাহিদাটা কি হয়ে যাবে? কমে যাবে। তখন আমরা বন্ড কি কিনবো না, ক্রয়ের পরিমাণটা কমিয়ে দেব, বন্ডের চাহিদাটা কমে যাবে। বন্ডের চাহিদাটা যদি কমে যায়, এখানে একটা কথা লেখা ভালো, প্রাইস অফ বন্ডটা বাড়বে। প্রাইস অফ বন্ডটা বাড়লে বন্ডের চাহিদাটা কমে যাবে। ঠিক আছে, এই যে হ্যাঁ, বন্ডের চাহিদাটা কি হয়ে যাবে? কমে যাবে। এটা বন্ডের চাহিদা বুঝিয়েছি, বন্ডের চাহিদাটা কমে যাবে, ফলে ফটকা কারবার জড়িত অর্থের চাহিদা বাড়বে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়ে, বন্ডের মূল্য বাড়লে বন্ডের চাহিদা কমে যায়, ফটকা কারবারজিত অর্থের চাহিদা বেড়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এই দেখো এখান থেকে এখানে কি হয়েছে? সুদের হার কমেছে না? তো সুদের হার কমে যাওয়ার কারণে এখানে প্রাইস অফ বন্ড কি হয়ে গেছে? বেড়েছে। এই যে সূত্র অনুযায়ী, ফলে কি হয়েছে? বন্ডের চাহিদাটা কি হয়েছে? কমেছে। হ্যাঁ, ফলে ফটকার কারবারজিত অর্থের চাহিদা কি হয়েছে? বেড়েছে। দেখুন 9% থেকে 8%, মানে প্রাইস অফ বন্ড কি হয়ে গেছে? আরও বেড়েছে। ঠিক আছে, বন্ডের চাহিদা কি হয়েছে? আরও কমেছে। বন্ডের চাহিদা আরও কমলে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কি হয়েছে? আরও বেড়েছে। এরপর দেখো 7%, মানে সুদের হার কমে গেছে, বন্ডের দাম আরও বাড়বে, ফলে বন্ডের চাহিদা কি হবে? আরও কমবে। ফটকা কারবারজিত বন্ডের চাহিদা আরও কমে গেলে ফটকা কারবারজিত অর্থের চাহিদা কি হবে? আরও বাড়বে। ফটকা কারবারজিত অর্থের চাহিদা আরও বাড়বে। ঠিক আছে, এরপরে দেখো 6%, বন্ডের দামটা কি হবে? আরও বাড়বে। হ্যাঁ, বন্ডের দামটা আরও বাড়বে, ফলে বন্ডের চাহিদাটা কি হবে? আরও কমবে। পেঁয়াজের কেজি চলে গেছে কত? মনে করে 180 টাকা। পেঁয়াজের কেজি কত চলে গেছে? 180 টাকা। এখন বলছি আরে পেঁয়াজ না খেলে কি হয়? পেঁয়াজ খাওয়ার কোনো কি প্রয়োজন নাই, আমি এই জন্য পেঁয়াজ ক্রয় করি না। আমরা প্রয়োজনহীনভাবে আমরা অনেক খরচ কি করি। ঠিক আছে, এখন থেকে আমি আর কোনো পেঁয়াজ কি ক্রয় করি না। পেঁয়াজ ছাড়া খুব ভালোভাবে কি করা যায়, চলে যায়। কারণ কি জানো? পেঁয়াজের কেজি কত? 180 টাকা। আর যখন পেঁয়াজের কেজি 25 টাকা ছিল, তখন আমি মাসে 12 কেজি 13 কেজি কি করি? পেঁয়াজ কিনে নিয়ে আসি।
ঠিক আছে, বাসাতে যখন পেঁয়াজু বানানো হয় তখন বলি পেঁয়াজ কেন কম দিয়েছো, পেঁয়াজ তো আরো বেশি দিলে কি হতো, পেঁয়াজিটা কি হতো, ভালো হতো। ঠিক আছে, তারপর খাওয়ার সময় বলতা আজকের ঝোলটা ভালো হয় না, একেবারে পাতলা হয়েছে, পেঁয়াজ কি নাই, পেঁয়াজ তো আরেকটু বেশি কি করতে পারতা, দিতে পারতা। ঠিক আছে, এই যে খুব মানে 1 মাস আগে খুব গরম গরম বক্তব্য পেঁয়াজ সংক্রান্ত, আবার 1 মাস পরে কি বলছি যে পেঁয়াজ ছাড়া মানুষ চলতে পারে, পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া তরকারি খুব ভালো হয়, পেঁয়াজ ছাড়া পেঁয়াজও কি খাওয়া যায়, কারণ কি জানো, পেঁয়াজের কেজি 180 টাকা। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ যখনই কি হয় দাম বাড়ে তখন তার চাহিদা কমতে কমতে শূন্যের পর্যায়ে চলে যায়, চাহিদা কমতে কমতে কি হয়ে যায়, শূন্যের পর্যায়ে চলে যায়। তা বন্ডের চাহিদা ব্যাপক পরিমাণে হ্রাস পায়, অর্থের ফটকা কারবার জড়িত চাহিদা ব্যাপক পরিমাণে কি হয়, বৃদ্ধি পায়। এই যে সুদের হার 6% যখন নেমে আসে, বন্ডের দামটা ব্যাপক পরিমাণে কি হয়, বাড়ে। এই যে বাড়ছে না বাড়তে বাড়তে ব্যাপক পরিমাণ বাড়ে, মানে অসহনীয় স্টেজে চলে যায়। ফলে বন্ডের চাহিদা ব্যাপক পরিমাণে কি হয়ে যায়, কমে যায়, ফটকা কারবারজিত অর্থের চাহিদা বেড়ে যায়, বন্ডের চাহিদা কমে যায়, বন্ডের চাহিদা কমে যায়। তা বন্ডের চাহিদা কমে গেলে বন্ডের বিক্রয়টা কমে যাবে না, বন্ডের বিক্রয়টা কমে যাবে না। বন্ড কে বিক্রয় করে বলো তো? বন্ড বিক্রয় করে আর্থিক প্রতিষ্ঠানগুলো, বন্ড বিক্রয় করে আর্থিক প্রতিষ্ঠানগুলো, অথবা বিভিন্ন কোম্পানিগুলো কি করে বন্ড বিক্রয় করে, বিভিন্ন কোম্পানি অথবা সরকার অথবা আর্থিক প্রতিষ্ঠান কি করে বন্ড বিক্রয় করে। কেন কেন তারা মনে করে 5 লক্ষ টাকার একটা বন্ড বিক্রয় করলো, আমি কি করলাম 5 লক্ষ টাকার বন্ড ক্রয় করলাম, আমার 5 লক্ষ টাকা কোথায় চলে গেল, কোম্পানিতে চলে গেল, অথবা সরকারের কাছে চলে গেল, অথবা আর্থিক প্রতিষ্ঠানে কি হয়ে গেল, চলে গেল। আমার 5 লক্ষ টাকা কি হয়ে গেল, চলে গেল, টাকাটা কি হলো, বিনিয়োগ হলো। ঠিক আছে, কারণ কোম্পানির যখন টাকার প্রয়োজন পড়ে, অথবা সরকারের যখন টাকার প্রয়োজন পড়ে, অথবা আর্থিক প্রতিষ্ঠানের যখন টাকার প্রয়োজন পড়ে, তখন সে এই অতিরিক্ত অর্থটা তুলে নেওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বাজারে কি করে বন্ড বিক্রয় করে, বলে তোমাদেরকে একটা বছর শেষে নির্দিষ্ট পরিমাণ কি করব, সুদ দেবো, সুদের হার হচ্ছে কি এত। তখন আমরা জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠান সে বন্ডগুলো কি করে, ক্রয় করে। তো বন্ডগুলো ক্রয় করলে কাগজটা আমাদের বাড়িতে চলে আসে, আর টাকাটা আমাদের নগদ টাকাটা তাদের কাছে কি হয়, প্রতিষ্ঠানগুলোতে চলে যায়, প্রতিষ্ঠানগুলো সেগুলো বিনিয়োগ করে। কিন্তু যখন যে বন্ডের চাহিদা কমতে কমতে একেবারে জিরোর দিকে চলে যায়, তখন আর্থিক প্রতিষ্ঠান আর বন্ড বিক্রয় করতে পারে না, আর্থিক প্রতিষ্ঠান বা সরকার বা কোম্পানিগুলোর বন্ড বিক্রয় করতে পারে না। তারা দেখছে যে সুদের হার কমে 6% হয়েছে, বন্ডের মূল্যটা কি হয়ে গেছে, খুব বেশি কি হয়ে গেছে, ফলে বন্ডের চাহিদা ব্যাপক পরিমাণে কি হয়ে গেছে, কমে গেছে। জনগণ আর বন্ড কি করতে, ক্রয় করতে রাজি না। ঠিক আছে, তাহলে কে, আর্থিক প্রতিষ্ঠান যারা বন্ড বিক্রয় করছে, তারা দেখছে যে বাজারে বন্ডের চাহিদা আর নাই, তখন তারা কি চেষ্টা করবে, বন্ডের চাহিদাটা বাড়ানোর চেষ্টা করবে, বন্ডের চাহিদাটা বাড়ানোর চেষ্টা করবে। আর বন্ডের চাহিদা যদি বাড়াতে হয় তাহলে ইন্টারেস্ট রেট কি করতে হবে, বাড়াতে হবে, ইন্টারেস্ট রেট কি করতে হবে, বাড়াতে হবে। ইন্টারেস্ট রেট বাড়ালে প্রাইস অফ বন্ডটা কি হবে, কমবে, প্রাইস অফ বন্ড কমলে বন্ডের চাহিদাটা কি হবে, বাড়বে। কথা কি বুঝতে পেরেছেন? আর বন্ডের চাহিদা বাড়লে তো অবশ্যই ফটকা কারবার যেহেতু অর্থের চাহিদাটা এটা কি হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, তখন কি করে, যখন এই ইন্টারেস্ট রেটে বন্ডের এত হাই প্রাইস হয়ে গেছে, বন্ডের চাহিদা এত কমে গিয়েছে, যারা বন্ড বিক্রয় করে তারা বাজারে যখন আর বন্ড বিক্রয় করতে পারে না, তখন তারা বন্ড বিক্রয়ের জন্য বন্ডের দামটা কমাতে চায়। আর বন্ডের দামটা কমাতে গেলে সুদের হারটা কি করতে হয়, বাড়াতে হয়। ফলে সুদের হার এই 6% আসার পর আর নিচে নামতে পারে না, এখন সে আবার কি হয়, বাড়া আরম্ভ হয়। হ্যাঁ, এটা হতে পারে কোনো দেশের অর্থনীতিতে 5%, কোনো দেশের অর্থনীতিতে 4.5% কি হতে পারে। ঠিক আছে, আমি একটা 6% কল্পনা উদাহরণ দিয়েছি। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে সুদের হার কমতে কমতে এমন একটা স্টেজে চলে আসে, আমার উদাহরণ 6%, তখন বন্ডের মূল্য এত বেশি বৃদ্ধি পায় যে বন্ডের চাহিদাটা ব্যাপক পরিমাণে কি হয়, হ্রাস পায়, চাহিদাটা হ্রাস পায়। তখন যে সরকার বা আর্থিক প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো বাজারে বন্ড বিক্রয় করতে পারে না, কারণ বাজারে বন্ডের চাহিদা নাই। তখন বাজারে বন্ডের চাহিদা সৃষ্টি করার জন্য তাদেরকে বন্ডের দাম কমাতে হয়, আর বন্ডের দাম কমাতে হলে সুদের হার কি করতে, বাড়াতে হয়। মানে সুদের হার এই ন্যূনতম স্টেজ থেকে তখন বাড়া আরম্ভ হয়, আর কমার সুযোগ নাই।
যেহেতু এখান থেকে আর কমতে পারে না, বাড়া আরম্ভ হয়, এই জন্য এটাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ। অর্থাৎ লিকুইডিটি ট্র্যাপের কারণে যে সুদের হার আর কমতে পারে না, এটা হচ্ছে তারল্য ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ। এখন আসুন যে ভাইভাতে প্রশ্ন করা হলো যে তারল্য ফাঁদ কি, বললাম তারল্য ফাঁদ কি স্যার, যে সুদের হার কমতে কমতে এবার একটা নির্দিষ্ট স্তরে নিচে নেমে আসে, একটা নির্দিষ্ট স্তরে নেমে আসে, একটা নির্দিষ্ট স্তরে নিচে নেমে আসে, এর নিচে আর নামতে কি পারে না, এর নিচে আর নামতে পারে না, এটাকে তারল্য ফাঁদ বলে। সাবধান, কখনো ভাইভাতে এই ধরনের উত্তর দেবে না, কারণ এই ধরনের উত্তর দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি চোখ মুজে কি করছো, মুখস্থ বলছো। আর যারা ভাইবা নিতে যাবে তারা যখন দেখবে তুমি চোখ বুজে মুখস্থ দিচ্ছ, উত্তর দিচ্ছ, তারা তোমার প্রতি বিরক্ত হবে, তোমার ভাগ্যে আর চাকরি জুটবে না, তোমার ভাগ্যে চাকরি জুটবে না। সুতরাং এই মুখস্থ বিদ্যার মাধ্যমে বারবার বলছি সার্টিফিকেট কি পাওয়া যাবে, কিন্তু মুখস্থ বিদ্যার মাধ্যমে চাকরির বাজারে চাকরি পাবে না। অবশ্যই যাদের আত্মীয় স্বজন আছে তাদের কথা ভিন্ন, আমি আমার সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি, যারা স্ট্রাগল করে ঘাত প্রতিঘাতের মাধ্যমে টিউশনি করে কষ্ট করে যারা লেখাপড়া করছে, আমি তাদের জন্য কি করছি বলছি। আমার অনেক ছাত্রছাত্রী আজকে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত, যারা এক সময় তার মেসের ভাড়া দিতে পারবে কিনা সন্দেহের ভিতরে ছিল, লজিংয়ে থেকে লেখাপড়া কি করেছে, আজকে তারা প্রতিষ্ঠিত। হ্যাঁ, কার যারা কি করেছে, বুঝে পড়ার চেষ্টা করেছে। আমাকে প্রশ্ন করেছে তারল্য ফাঁদ কাকে বলে, আমি বলেছি যে সুদের হারের এমন একটি নিচের স্তর, নিম্নতম স্তর, যার নিচে সুদের হার নামতে পারে না সেটাকে তারল্য ফাঁদ বলে। তো বললো সুদের হার কেন নামতে পারে না, এই তো চিন্তা স্যার মনে পড়তেছে না, কথা বুঝছেন, তো তোমারও মনে পড়তেছে না, যিনি ভাইবা নেবেন তিনিও তোমার জন্য কিছু করবেন না। সাবধান, কেন নামতে পারে না সুদের হার, কারণ সুদের হার নামতে নামতে এমন একটা স্টেজে কি হয়ে গেছে, চলে গেছে বন্ডের প্রাইস বাড়তে 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 এমন একটা উচ্চ পর্যায়ে চলে গেছে, বন্ডের চাহিদা ব্যাপক পরিমাণে হ্রাস পেয়েছে। ফলে যারা বন্ড বিক্রয় করে, সরকার বা আর্থিক প্রতিষ্ঠান বা কোম্পানি, তারা বন্ড বিক্রয় করতে কি পারে না, তখন তারা বন্ড বিক্রয়ের জন্য বন্ডের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। আর বন্ডের দামটা তখনই কমবে যখন সুদের হারটা কি বাড়ে। অর্থাৎ সুদের হার এই ন্যূনতম স্তরের নিচে আর নামতে পারে না, বরং বাড়া শুরু করে, যেতে স্তরের নিচে নামতে পারে না, এটাকে তারল্য ফাঁদ বলে। আর এই স্তরে আমরা দেখতে পাচ্ছি অর্থের চাহিদা বাড়তে বাড়তে ফটকা কারবার, যেহেতু অর্থের চাহিদাটা কি হয়ে গেল, অসীম হয়ে গেল। তাহলে এক কাজ করি, আমি তারল্য ফাঁদের একটা চিত্র কি করি দিয়ে দিই। হ্যাঁ, একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তারল্য ফাঁদটা কি। এই মোছামুছি করি, এটা কোথায় গেল, আশা করি বুঝতে পেরেছ। এদিকে হচ্ছে ফটকা কাভারেজ অর্থের চাহিদা, আর এদিকে হচ্ছে কি সুদের হার। ঠিক আছে, এই হচ্ছে আমার অর্থের চাহিদা রেখা। এই দেখো I1 সুদের হারে আমার অর্থের চাহিদা হচ্ছে কত, L21, I2 সুদের হারে অর্থের চাহিদা হচ্ছে কত, L22, মানে সুদের হার কমছে, ফটকা কাভারেজ অর্থের চাহিদা বাড়ছে। আচ্ছা, তোমরা যদি এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারো, M1 M2 অসুবিধা নাই, বা L21 L22 যার যেরকম ইচ্ছা দিতে পারো। I0 সুদের হারে অর্থের চাহিদা কত হয়েছে, M3 হতে পারে, এই যে এটা E1 বিন্দু, এটা E2 বিন্দু, এটা E3 বিন্দু। আবার দেখো E4 বিন্দুতে I0 সুদের হারে ফটকা কাভারেজ অর্থের চাহিদা M4 হতে পারে। E5 বিন্দুতে I0 সুদের হারে ফটকা কাভারেজ অর্থের চাহিদা কত,
OM5 হতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে যে সুদের হার হ্রাস পাচ্ছে, I0 নিচে নামার আর কোনো সুযোগ নাই, বরং সুদের হার I0 হতে কি হবে? বৃদ্ধি পাবে। কথা বুঝছো? কারণ এই সুদের হার হচ্ছে এত সামান্য সুদের হার, যে সুদের হারে বন্ডের দামটা অত্যন্ত বেশি, যা ফলে কেউ বন্ড ক্রয় করে না, সবাই নগদ অর্থ হাতে ধরে রাখে। এক্ষেত্রে নগদ অর্থে চাইলে E3 বিন্দুতে OM3 হতে পারে, E4 বিন্দুতে OM4 হতে পারে, E5 বিন্দুতে OM5 হতে পারে। অর্থাৎ অর্থের চাহিদা রেখাটা একটা পর্যায়ে ভূমি অক্ষের কি হয়ে যায়? সমান্তরাল হয়ে যায়। অর্থাৎ অর্থের চাহিদা রেখাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যায়। সম্পূর্ণ কি হয়ে যায়? স্থিতিস্থাপক হয়ে যায়। সম্পূর্ণরূপে কি হয়ে যায়? স্থিতিস্থাপক হয়ে যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে কি তারল্য ফাঁদ, লিকুইডিটি ট্র্যাপ। হ্যাঁ, লিকুইডিটি ট্র্যাপ, এটা হচ্ছে তারল্য ফাঁদ, যেটাকে আমি ইংরেজিতে বলি লিকুইডিটি ট্র্যাপ। তা আশা করি আমরা তারল্য ফাঁদটা কি করলাম বুঝলাম। এখন বলেছিলাম দুটো ক্লাসে শেষ করব, আসলে দুটো ক্লাসে শেষ করতে পারলাম না। কিন্তু দেখো, এই তারল্য ফাঁদ কনসেপ্টটা তোমাদের ফোর্থেও আসতে পারে, মানি ব্যাংকিংয়ে আসতে পারে। আবার তারল্য ফাঁদটা কোথায় আসতে পারে? তারল্য ফাঁদটা ম্যাক্রো ইকোনমিক্স থার্ড ইয়ারও কি হতে পারে? আসতে পারে। আর ভাইবাতে তো এই প্রশ্নটা প্রায় কি করে জিজ্ঞেস করে। তাহলে 3 নম্বর ক্লাসে কি করব? 3 নম্বর ক্লাসে আমরা ওই অর্থের লেনদেনজনিত আর সতর্কতামূলক চাহিদা মানে কি L1 দুটো মিলে, আর ফটকা কারবারজনিত চাহিদা মানে কি L2। ঠিক আছে, এই L1 আর L2 মিলে আমরা অর্থের চাহিদাটা বের করব। ঠিক আছে, L1 আর L2 মিলে অর্থের চাহিদাটা বের করবো। আমি একটা অর্থের চাহিদা রেখাটা কি করব? অঙ্কন করব। এবং দেখা যাবে যে এই অর্থের চাহিদা রেখাটা আমি যদি সুদের হারের ভিত্তিতে অঙ্কন করি, তাহলে এটা শেপ কার মতো হবে? ঠিক এইটার মতো হবে। এটা আগামী ক্লাসে কি করব? ব্যাখ্যা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই কি করছি? শেষ করছি।